নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা শুরু করছি আনন্দ সকাল। একেবারে অন্য এক ছবি দেখা গেল বাংলাদেশে। সামরিক শক্তিতে বাংলাদেশ কতটা টেক্কা দিতে পারে ভারতবর্ষকে, এই প্রশ্ন যখন থাকবে, বিস্তারিত আলোচনা যেমন করব, তার পাশাপাশি অবশ্যই গতকাল যে ছবিটা আমরা দেখলাম তা একেবারে নজিরবিহীন বলা যায়। সাঁজোয়া গাড়ি, ট্যাঙ্ক সব নিয়ে একেবারে পদাতিক সেনাবাহিনী, তাদের ফোর্সের শক্তি একেবারে খতিয়ে দেখলেন ইউনূস সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস নিজে, এবং কোথাও একটা শক্তির বার্তা তিনি দিয়েছেন। শক্তি প্রদর্শনটা কি ভারতবর্ষকে করা হচ্ছে এবং সেটা কি খুব উদ্দেশ্য প্রণোদিতভাবে, আলোচনা করব। তার পাশাপাশি মালদায় যেভাবে দাপুটে তৃণমূল নেতা খুন হয়ে গিয়েছেন, 4 দিন পেরিয়ে গেল, মূল অভিযুক্ত কোথায়? সত্যি মূল অভিযুক্তকে অন্য ঘটনাগুলোর মতো কোথাও ধামাচাপা দিয়ে আড়াল করে এখানেও পাশ কাটিয়ে যাওয়া হবে না তো? প্রশ্নটা কিন্তু তাঁর বাড়ির ভেতর থেকেই উঠছে, করছেন তার স্ত্রী। আলোচনা করবো যারা রয়েছেন, প্রথমে পরিচয় করে দেবো। অর্ণব সাহা রয়েছেন শতরূপা, চয়ন ভট্টাচার্য এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। প্রথমেই আপনাদের দেখাই, বাংলাদেশে চরম অস্থিরতা চলছে। ভারতের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গারের মধ্যেই কিন্তু এবার পদ্মা পারে যুদ্ধের মহড়া দেখা গেল। রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপের যুদ্ধের মহড়া খতিয়ে দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। অংশ নিয়েছিলেন সে দেশের 3 বাহিনীর প্রধানও। ইউনূস সরকার কি তাহলে নতুন কোনো ইঙ্গিত দিতে চাইছে? ভবিষ্যতে বাস্তব যুদ্ধে আমরা আমাদের যা করতে হবে সেটার একটা প্রস্তুতি। প্রাক্তন সেনা আধিকারিক থেকে শুরু করে ইসলামিক কট্টরপন্থী নেতা, ভারত বিদ্বেষ আবহে এতদিন যুদ্ধের জিগের তুলছিলেন অনেকে। দুই দেশের মধ্যে সম্পর্ক যখন প্রশ্নের মুখে, তখন বাংলাদেশে হয়ে গেল আসল যুদ্ধের মহড়া। একই সঙ্গে যুদ্ধের হুঙ্কার শোনা গেল ইউনূসের মুখে। একের পর এক গোলাবর্ষণ, বেয়নেট, ওপার বাংলার আকাশে পরপর উড়ল যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি নামিয়ে চলল মহড়া। কখনো হাই এক্সপ্লোসিভ গোলাবর্ষণ, আর্টিলারি মর্টার ব্যবহার, গ্রেনেড নিক্ষেপ করে শত্রুপক্ষকে দমন, আবার কখনো স্মোক স্ক্রিন তৈরি করে চুপি সারে শত্রুপক্ষের একেবারে কাছে পৌঁছে গিয়ে হামলার মহড়া দেওয়া হলো। রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক ব্রিগেড গ্রুপের যুদ্ধের মহড়া খতিয়ে দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। অংশ নিয়েছিলেন সে দেশের 3 বাহিনীর প্রধানও। তো এই মহড়া থেকে বাস্তবের সৃষ্টি, প্রস্তুতি, যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফলভাবে বিজয়ী হয়ে আসতে পারি। সেনাবাহিনীর মূল লক্ষ্যই হল বিজয়ী হওয়া, দেশকে রক্ষা করা। যে কোনো মুহূর্তে যে অবস্থায় আছে না কেন, প্রয়োজনে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হয় পূর্ণ সাহস এবং পূর্ণ প্রস্তুতি নিয়ে। মহড়া দিয়ে যদি ওরা চেষ্টা করে ভারতবর্ষের এগেনস্টে নাবা, তাহলে আমরা তো সেটাই চাইছি। জসিমউদ্দিনরা বলেছে না যে চিকেন স্নেক কেটে দেবো, কাটুক না, চেষ্টা করুক, ওটা হয়ে যাবে আমাদের এগেনস্টে অ্যাগ্রেশন। আমরা দিনাজপুরের থেকে একটা এমন করিডোর তৈরি করব যে চিকেন স্নেক আর চিকেন স্নেক থাকবে না, পাঁঠার নেক হয়ে যাবে। এই প্রেক্ষাপটে রবিবার প্রায় 1 ঘন্টা ধরে যুদ্ধের মহড়া দিল বাংলাদেশ সেনাবাহিনী। অর্ণব মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। মিস্টার চট্টোপাধ্যায়কে দিয়ে আমি আলোচনা শুরু করবো। মিস্টার চট্টোপাধ্যায়, একেবারে চিকেন স্নেক কেটে নর্থ ইস্টকে আলাদা করে দেওয়ার যে হুঁশিয়ারি, সেটা কিন্তু শুধুমাত্র হুমকি হুঁশিয়ারি এমনটা বলা যায় না। তার কারণ হচ্ছে, প্রথম থেকেই আমরা এটাকে একটা ফাঁকা আওয়াজ ধরে এগোচ্ছিলাম, কিন্তু গত সপ্তাহে যেটা দেখা গেল যে পশ্চিমবঙ্গ থেকে মাত্র 51 কিলোমিটার দূরে আসামের কোকড়াঝাড়ে, যেখানে তারা রীতিমতো প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছে, যেখানে তারা অস্ত্রশস্ত্র মজুত করতে শুরু করেছে, অর্থাৎ সেখানে শুধুমাত্র এই যে সাঁজোয়া গাড়ি, ট্যাঙ্ক নিয়ে যে চলাটা তারা দেখাচ্ছে, সেটা কি শুধুমাত্রই ভয় দেখানোর জন্য বা নিজেদের পূর্ণ সাহস শক্তি দেখানোর জন্য, না এখন থেকেই ভারতবর্ষেরও সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে? দেখুন, এই যে মক ড্রিল বলি আমরা এটাকে, মক ড্রিলটাকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করা যায়। না, আক্ষরিক অর্থে মক ড্রিল প্রত্যেক অর্গানাইজেশনই করে, সেটা করে তাদেরকে মাঝে মাঝে উজ্জীবিত করার জন্য, অর্থাৎ প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে যেটা হবে সেটাকে মক ড্রিলের থ্রু দিয়ে প্রকাশ করা হয়েছে। দেখা যায় যে তার ডিফেক্ট কী আছে, তার কোথায় তার প্লাস অ্যান্ড মাইনাস পয়েন্ট কী আছে, এগুলো সব দেখা যায়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে মক ড্রিলটা হয়েছে, সেখানে মোহাম্মদ ইউনূসের ভার্সনটা দেখবেন। মক ড্রিলের সাথে সাথে যে মোহাম্মদ ইউনূসের ভার্সনটা কিন্তু অন্যরকম।
সেটা কমপ্লিটলি অ্যান্টি ইন্ডিয়া টিরেডের মধ্যে ঢুকে যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে চিকেন নেক নিয়ে আপনি বললেন, এই চিকেন নেক নিয়ে বহুদিন থেকে চায়নার একটা আগ্রাসী মনোভাব রয়েছে। আর এখন বাংলাদেশের এই জল ঘোলা অবস্থাটাকে সুযোগ নিয়ে বাংলাদেশের কিছু র্যাডিক্যাল ফোর্সকে সঙ্গে নিয়ে তারা চিকেন নেকটাকে আলাদা করার চেষ্টা করছে। আমরা দেখেছি দোগ্রামে ভুটানের ইনরোড করার চেষ্টা করেছিল, ইন্ডিয়ান আর্মি তাকে বাধা দেয়। তারপর থেকে দেখা যাচ্ছে, আমি আগেও বলেছি যে 22শে জানুয়ারি 2022-এ যে স্পাইটা ধরা পড়লো, যেটা গংবোর যে স্পাই, তার ইন্টারোগেশন রিপোর্টের যেসব জিনিস রিভিল হয়েছে তাতে এখন চায়না, পাকিস্তান এবং বাংলাদেশ এই তিনটে অ্যাক্সিস এখন চাচ্ছে যে চিকেন নেকটাকে, এবং চিকেন নেক শুধু না, চিকেন নেক থেকে শুরু করে শিলিগুড়ি করিডোর যেটাকে বলি, শিলিগুড়ি করিডোর কেটে দিয়ে পুরো নর্থ ইস্টটাকে একটা ইন্ডিয়া থেকে বিচ্ছিন্ন করার জন্য, নর্থ ইস্টটাকে বিচ্ছিন্ন করার প্রচ্ছন্ন চেষ্টা চায়না বহুদিন থেকে করছে। বাংলাদেশেও ওই সহায়তা ছিল। সুতরাং এতে সতর্কতা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে এবং আরও বেশি সতর্ক হওয়া দরকার, নাম্বার ওয়ান। নাম্বার থ্রি যে কথাটা বললেন সেটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্সেস। এই যে আপনি দেখলেন ধুবড়িতে এবং কোকরাঝারে যে দেখার প্রশিক্ষণ সেন্টার যেটা রিভিল হলো, তার পিছনে রয়েছে ISI পাকিস্তান, তার পিছনে রয়েছে আনসারুল্লাহ বাংলাদেশ টিম। এবং যেহেতু আনসারুল্লাহ বাংলাদেশ টিম এখন জেএমবির সঙ্গে অ্যালায়েন্স হয়েছে, তারা এই রেডিক্যাল ফোর্সগুলো, এটা কিন্তু 2022 থেকে হয়েছে, মনে রাখবেন 2024-এর প্রকাশ পেল, কিন্তু 2022 থেকে এটা চেষ্টা করছে। এবং এদের যে অ্যামালগেশন 2022 থেকে হচ্ছে, মোস্ট প্রবলি অক্টোবর 2022, এবং সেখানেই দেখা যাচ্ছে যে আমাদের আরো সতর্ক হওয়া উচিত। 22 থেকে কার্যকলাপ হচ্ছে। মিস্টার চট্টোপাধ্যায়, আমি আপনার কাছে আবারও ফিরে আসবো। তবে যুদ্ধের মহড়াই হোক বা যাই হোক, সামরিক শক্তির দিক থেকে ভারত আর বাংলাদেশকে কতটা ধারে ভারে এগিয়ে একবার দেখুন। মুখে হুঁশিয়ারি দেওয়া হোক বা মহড়া, সামরিক দিক থেকে ভারতের ধারে কাছেও আসে না বাংলাদেশ। ভারতীয় সেনাবাহিনীতে অফিসার, জওয়ান সহ সক্রিয় সদস্যের সংখ্যা 14,55,000, সেখানে বাংলাদেশের মাত্র 1,63,000। গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে মোট 2,296টি এয়ারক্রাফট আছে, সেখানে বাংলাদেশের 216টি। ভারত পরমাণু শক্তিধর দেশ, বাংলাদেশ এখনো সেই ক্ষমতা অর্জন করে উঠতে পারেনি। বাংলাদেশের আর্মড ফোর্সেস কে ইন্ডিয়ান আর্মড ফোর্সেস এর সাথে কম্পেয়ার করা উচিত নয়। ইন্ডিয়া এখন দেখছে চায়না কে কি করে কন্টেস্ট করবে। সো বাংলাদেশ, পাকিস্তান খুব ছোট ছোট দেশ, ওর সম্বন্ধে ইন্ডিয়ান গভর্নমেন্ট একেবারেই ভাবে না। যে কোনো দেশের অধিকার রয়েছে যুদ্ধের মহড়া দেওয়া, কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যুদ্ধের মহড়া কি সত্যি কোনো নতুন ইঙ্গিত? এবার কি পাল্টা কোনো বার্তা দেবে ভারত? অর্ণব মুখোপাধ্যায় ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। শত্রুপতি, নতুন নতুন যে তথ্যগুলো সামনে আসছে গোয়েন্দা সূত্রে, তাতে স্বাভাবিকভাবেই ভারতবাসীর মনে চিন্তা বাড়বে, বিশেষত পশ্চিমবাংলার মানুষের মনে চিন্তা বাড়বে, যেহেতু বাংলাদেশের সঙ্গে সবথেকে বেশি পোরাস বর্ডার আমরাই শেয়ার করি। সেক্ষেত্রে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়ে গেল বছর শেষে, আমরা দেখলাম। কিন্তু কোথাও ভারত সরকার নিঃসন্দেহে সামরিকভাবে প্রস্তুত, তারা নিশ্চয়ই একটা তাদের প্ল্যান ছকে রেখেছেন, কিন্তু তার সত্ত্বেও কোথাও একেবারে নিশ্চুপ নয় কি? মানুষজন তো কিছু জানতে চান, ভারতবর্ষ কতটা তৈরি, ভারতবর্ষ কি ভাবছে, তাদের প্ল্যান অফ অ্যাকশন। নাগরিক হিসেবে সেটা তো মানুষজন জানতে চাইবেন। একদম কুসুমিতা, অনেক পুরনো একটা বাংলা গান আছে, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না। ভারতবর্ষের এতদিনকার অ্যান্টি টেরোরিজম পলিসি, গ্লোবালি আমাদের যা স্ট্যান্ড, সাথে সাথে আমরা যে বিশ্ববন্ধু হিসেবে সারা বিশ্বে আমাদের একটা পরিচিতি হয়ে গেছে, এই দুটো জিনিস। এবং যাদের বেশি ইচ্ছে থাকবে জানবার, তারা যদি একটু জয়শঙ্করজি মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের বেসিক টুইট কয়েকটা দেখে, তাহলে অন্তত এটা উপলব্ধি করা উচিত যে ভারতবর্ষ তৎপর আছে, ভারতবর্ষ অ্যালার্ট আছে, ভারতবর্ষ নজর রাখছে এবং যথাসময় যথা জবাব দিতে আমরা প্রস্তুত। আরেকটা কথা আমার না বললেই নয়,
যে যে খবরটা তোমরা বারবার দেখাচ্ছ এখন বিভিন্ন তোমাদের দেখা দেখি বিভিন্ন অন্য চ্যানেলও দেখাচ্ছে যে এই যে ইনক্রেডিবল ধরপাকড় হচ্ছে, এত জঙ্গি ধরছে, এত ইনফিল্ট্রেটেড ধরছে, এটা ধরছে তোমরা এখন দেখাতে পারছো বিকজ ধরা হয়ে যাচ্ছে বলে, কিন্তু এটার একটা ডেভেলপমেন্ট হয়েছে, ইন্টেলিজেন্স আছে, তাদের ট্র্যাক করা হয়েছে, স্লিপার সেলসগুলোকে ধরা হচ্ছে, আইডেন্টিফাই করা হচ্ছে। দিস ইজ অল পার্ট অফ প্রিপারেশন। আজকে ভারতবর্ষ পুরোপুরি রেডি আছে, যখন যে দিক থেকে ভারতবর্ষের বর্ডার তো অনেকটা চায়নার সঙ্গে আছে, ওদিকে পাকিস্তানের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় অতি সম্প্রতি তিনি মন্তব্য করলেন যে বিএসএফ গুন্ডা ঢোকাচ্ছে বর্ডার দিয়ে এবং কেন্দ্রের ব্লুপ্রিন্ট রয়েছে। খুব ভালো কথা তুলেছো। আজকে এই রকম মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গ ডিজার্ভ করে যে ডাইরেক্টলি বলে দিচ্ছে যে বিএসএফকে তো অপমান উনি করেন থেকে উনি আর্মিকে তোলাবাজ বলেন, উনি এই যে প্রত্যেকটা সেন্ট্রাল এজেন্সিকে অপমান করতে করতে এমন জায়গায় পৌঁছে যাচ্ছেন যেখানে 4400 কিলোমিটার বর্ডার যে রাজ্যের বাংলাদেশের সঙ্গে, সেখানে বিএসএফ যারা জান দিয়ে বর্ডার রক্ষা করছে তাদের ডাইরেক্টলি অপমান করছে। আমি না হয় ধরে নিলাম কয়েকজন ল্যাপস আছে, ডেফিনেটলি অনেক জায়গায় ফেন্সিং নেই, তারা লুকিয়ে চুরিয়ে অনেক জায়গায় ঢুকেছে, বিএসএফ এর কয়েকজন অ্যালাউ করেছে কি করেনি সেটা এখনো বোঝা যাচ্ছে না, কিন্তু যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করেন যে বিএসএফ এর অমুক অমুক জায়গায় ল্যাপস আছে, উনি ডাইরেক্টলি ডিফেন্স মিনিস্ট্রিকে জানাবেন যে এখানটা একটু চেক করো, কিন্তু না, উনি সোজাসুজি সাংবাদিকদের সামনে একটা এমন এজেন্সিকে অপমান করছে যারা দেশের সুরক্ষার জন্য দায়ী। এখানে তো ওয়ান হ্যাজ টু রাইজ অ্যাবাভ পলিটিক্স। একদমই তাই, সেই রাজনীতির ঊর্ধ্বে কে উঠতে পারছে? রাজ্য সরকার উঠতে পারছে নাকি কেন্দ্র সরকার আসছে? আমি একদম আবারও আসবো। এইটা ইরেসপন্সিবল মন্তব্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে আসা উচিত নয়। স্বর্ণবাবু, তাহলে অবশ্যই রাজ্য সরকারের দিকে অভিযোগের আঙুল কেন্দ্র তুলবে, সেটাই স্বাভাবিক। এবং বিএসএফ সম্পর্কে এই ধরনের মন্তব্য কেন, যেখানে একের পর এক অনুপ্রবেশকারী গ্রেফতারির ঘটনা ঘটছে, নতুন করে অনুপ্রবেশকারী গ্রেফতারির ঘটনা ঘটেছে, আমি আবারও বিস্তারিতভাবে দেখাবো। কিন্তু এখানে অর্ণববাবু এই প্রশ্নটাও তো উঠবে, যেভাবে জাল নথিপত্র তৈরি হচ্ছে, একেবারে প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গে এজেন্সির লোকজন নেক্সাস করে পার পাসপোর্ট 20-25 হাজার টাকার বিনিময়ে প্রথমে জাল নথি তৈরি হচ্ছে, তারপর অরিজিনাল পাসপোর্ট তৈরি হচ্ছে। সেখানে ইন্টারনাল সিকিউরিটি কোথায় রয়েছে, এজেন্সিগুলো কিসের ভিত্তিতে চলছে, নজরদারির দায়িত্বে কারা রয়েছেন, পুলিশ ভেরিফিকেশন করার সত্যি এখতিয়ার রয়েছে কিনা, এই প্রশ্নগুলো উঠবে না? রাজ্য সরকারের দিকে আঙুল উঠবে না? না, রাজ্য সরকারের দিকে তারা আঙুল তুলছেন এবং ক্রমাগত লাগাতার যে আক্রমণগুলো করে যাচ্ছেন, যে অনুপ্রবেশের জন্য সম্পূর্ণভাবে রাজ্য সরকার দায়ী, তাদের ব্যর্থতা দায়ী, যেভাবে কথাগুলো বলে যাচ্ছেন, এই কথাগুলোর মধ্যে তো সম্পূর্ণ সত্যতা নেই। এবং সেই সম্পূর্ণ সত্যতা নেই বলেই মুখ্যমন্ত্রী এই কথাটা বলেছেন যে আসলে বিএসএফের যে একাংশ, তাদের যদি মদত না থাকে, তারা যদি সেখানে গাফিলতি না করে, তাহলে এই বাংলা বলুন, আসাম বলুন, ত্রিপুরা বলুন, যে সমস্ত জায়গা দিয়ে ঢুকছে সেখান দিয়ে অনুপ্রবেশ হতে পারে না। তাদের একটা অংশ নিশ্চয়ই এখানে অসাধু একটা চক্র আছে, তার মধ্যে একটা অংশ আছে তারা গাফিলতি করছে, সেটা একটা আছে। কিন্তু তার থেকেও একটা বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আপনি বললেন একজন পুলিশ কর্তা, প্রাক্তন পুলিশের একজন অফিসার তিনি ধরা পড়েছেন, সে তো একটা খুব লোয়ার লেভেলের লোক, মানে তার সঙ্গে যদি এক্সটার্নাল অ্যাফেয়ার্সের একেবারে শীর্ষ স্তরের বড় অফিসার যারা, তাদের যদি নেক্সাস না থাকে, তাহলে তার পক্ষে কি করে করা সম্ভব যে ওখান থেকে পাসপোর্টটা যখন ইস্যু হয়ে আসছে, মনে রাখতে হবে পাসপোর্টটা কিন্তু জাল নয়, পাসপোর্টটা অরিজিনাল, কিন্তু পাসপোর্টে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো হচ্ছে ভুল। তার মানে এই যে একটা লম্বা চেন, এই লম্বা চেনটার মধ্যে তার একটা দিককে আমরা ধরেছি, আর একটা দিক সম্পর্কে আমরা জানতে পারছি না সেখানে কারা আছে। তার মানে আপনি বলছেন তার মানে এখানে রাজ্য কেন্দ্র বৈঠক হোক বা নাই হোক, নেক্সাসটা কিন্তু রাজ্য বা কেন্দ্রের মধ্যে রয়েছে। আমি একটা তথ্য দিয়ে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষত বাংলাদেশে এই প্রচন্ড উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হওয়ার পর, যখন একটা নতুন করে ইনফিল্ট্রেশনের একটা নতুন পর্যায় শুরু হয়েছে এবং ওরা একেবারে ইচ্ছাকৃতভাবে আইএসআই এর সাহায্য নিয়ে এই ধরনের ঢোকাচ্ছে, তখন কিন্তু রাজ্য এসকেএফ এখন যথেষ্ট সক্রিয় এবং তারা প্রত্যেকটি ক্ষেত্রে আপনি লক্ষ্য করুন, প্রত্যেকটি ক্ষেত্রে তারা কিন্তু কিন্তু সর্ষের মধ্যে ভূত যে থেকেই যাচ্ছে অর্ণববাবু, সেই উত্তরটাও তো দিতে হবে। নেক্সাসের আরো সাংঘাতিক অভিযোগ করছেন শতরূপাদি। শোনো, আমি একদম কয়েকটা ক্লিয়ার ফ্যাক্টস বলতে চাই। এখানে অফকোর্স পাসপোর্ট ভেরিফিকেশন, পাসপোর্ট কিভাবে হয় এটা ডিটেলসে আমি যাচ্ছি না, কিন্তু তোমরা যাদের দেখিয়েছো, তোমরা যে দুজনকে ধরা হয়েছে, মনোজকে একটা আর আরেকজনের নাম এবং সমরেশ বিশ্বাস, আরেকটা হাইক নাকি আব্দুল ভাই, এসআই, এদের সব আছে।
তুমি বলো ওরা কিরকম ভাবে সিস্টেম্যাটিক্যালি আজকে ওপর থেকে যেটা মনিটর হচ্ছে কিন্তু নিচে মানে কম্পিউটার লেভেলে যেখানে তোমরা অলরেডি দেখিয়েছো জোর নম্বর আর বেজোর নম্বর নিয়ে একদম এটাকে ম্যানিপুলেট করে যাতে ভেরিফিকেশনটা তাদের হাতে আসে। এবং সঙ্গে সঙ্গে এটা ভুললে চলবে না যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এখানে অসংখ্য প্রতিনিধিরা ক্যামেরায় বলেছে, এখানে বিজেপির বা কেন্দ্রীয় সরকারের কোনো মন্তব্য আসেনি এখনো অবধি, যে জনপ্রতিনিধিরা বলেছে, তৃণমূলের জনপ্রতিনিধিরা বলেছে যে যাদের যাদের নেই আমরা করে দেব। আমি একদম এই জায়গায় আসবো, তবে আশঙ্কার জায়গা কি সত্যিই থেকে যাচ্ছে? একেবারে গত 1.5-2 মাস ধরে টানা কিন্তু বাংলাদেশের অভ্যন্তর থেকে বারবার এই বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো রীতিমতো হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, কখনো কলকাতা দখল করার, কখনো আবার একাধিক রাজ্য দখল করার হুঁশিয়ারি। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকেই অশান্ত হয়ে রয়েছে ওপার বাংলা। হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার, কট্টরপন্থীদের মুখে ভারত বিদ্বেষ। কখনো 4 দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি এসেছে, আবার কখনো বাংলা, বিহার, ওড়িশা দাবি, কখনো বা পরমাণু বোমার হুমকি দিতেও শোনা গেছে। আমরা বলেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলা বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও। আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকে নিউক্লিয়ার বম লঞ্চ করা হবে। চয়নদা, এই বক্তব্যগুলো শোনার পরও বেশ কিছুদিন হয়ে গিয়েছে, মানে এখন শুধুমাত্র এই যে সামরিক যে শো অফ যদি আমরা ধরে নিই এটাকে, সেটা ভারতের জন্য সত্যি ভয় দেখানোর জন্য বাংলাদেশ কতটা শক্তিশালী এটা প্রমাণ করতে পারবে? দেখুন, এই বাংলাদেশ শক্তি 71 সালের পরে যতদূর জানি যে খুব বেশি কখনো ডিসপ্লে হয়নি, ওদের আর্মি ডিসপ্লে হয়নি। তো ওরা দেখতে চাইছেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সীমান্তে যুদ্ধের বাদ্য তখনই বাজাবার চেষ্টা করে যখন অভাব অনটন, বাংলাদেশের দৈনন্দিন জীবন একদম ওষ্ঠাগত হয়ে গেছে, সাধারণ মানুষের ওষ্ঠাগত হয়ে গেছে, রাস্তায় নেমে গেছেন মানুষ। হ্যাঁ, বিরোধী রাজনৈতিক দল আমাদের যারা কাউন্টার পার্ট বাংলাদেশে আছেন তারা প্রত্যক্ষভাবে বলছেন যে আমরা চাইছি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বাংলাদেশ, সাধারণ মানুষ যাতে দুবেলা দুমুঠো খেতে পারে। এবং আপনি চালের জন্য নির্ভর করতে হচ্ছে ভারতবর্ষের উপরে, এই সদ্য চাল গিয়েছে, তারপরও তারা এই হুমকি হুঁশিয়ারি কাদের দিচ্ছে? সাধারণ মানুষ বলছেন যে এটা সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে, যে সাধারণ মানুষ বলছে যে যুদ্ধ তো লেগে গেছে, আমাদের পেটে যুদ্ধ হচ্ছে, আমরা আধ পেটাও নয় খালি পেটে আছি, দুবেলা খেতে পাচ্ছি না, জিনিসপত্রের দাম যা বেড়েছে। এবং আপনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশের ধনী দরিদ্রের ডিফারেন্স যেভাবে বেড়েছে, তাতে এই ডিসপ্লে না করে এখনকার সরকার উপায় নেই, কারণ তাদের প্রশাসনিক ব্যর্থতা প্রতি মুহূর্তে প্রমাণিত হচ্ছে। আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে ভুলিয়ে রাখার জন্য যে এই সামরিক প্রচেষ্টা, এরকম হুঙ্কার, এটা বুঝতে আমাদের অসুবিধা হচ্ছে না। আর যারা অবসরপ্রাপ্ত সৈনিক, তাদের কথায় খুব বেশি গুরুত্ব প্রয়োজন নেই। আমাদের বিদেশ দপ্তর বলি বা সামরিক দপ্তর বলি, তাঁরা যথেষ্ট সতর্ক আছেন বলে আমাদের বিশ্বাস যে এই ধরনের কোনো ঘটনা ঘটার একেবারে খাদ্যদ্রব্যের সমস্যা যেমন তৈরি হচ্ছে, তার পাশাপাশি বস্ত্রশিল্প সেটাও তো প্রায় মুখ থুবড়ে পড়ার পথেই। এই অবস্থাতেও কিন্তু জেলে গিয়েও সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে দেখা না করেই ফিরতে হয়েছে, এমনকি জেল সুপার দুর্ব্যবহার করেছেন। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমন অভিযোগ করেছে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোট। রাষ্ট্রদ্রোহিতার মামলায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে 1 মাসের বেশি সময় ধরে জেলে বন্দী করে রেখেছে বাংলাদেশের ইউনূস সরকার। 2রা জানুয়ারিও ফের তাঁর জামিনের আর্জি নাকচ করে দিয়েছে চট্টগ্রামের আদালত। এ নিয়ে যখন উদ্বেগ ক্রমশ বাড়ছে, তখন চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে জেলে গিয়ে দেখা করতে না দেওয়ার অভিযোগ উঠল। প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোট। অভিযোগ, জেলে সন্ন্যাসীর সঙ্গে দেখা করতে গেলে 3 ঘন্টা বসে রাখা হয় সংগঠনের প্রতিনিধিদের, দুর্ব্যবহার করেন জেল সুপার। দেখা করার জন্য কখনো সন্ন্যাসীর আইনজীবীদের, আবার কখনো সংসার ত্যাগী সন্ন্যাসীর স্ত্রী পুত্রকে নিয়ে আসার আজব দাবি করতে থাকেন জেল সুপার। তো আমাদের এই আজকে যখন দেখতে দেওয়া হচ্ছিল না, সেই সময় আমাদের একজন প্রতিনিধি তিনি এই জেল সুপারের সাথে কথা বলেন এবং তখন তাকে জেল সুপার জানান যে তার স্ত্রী পুত্র বা পরিবারের লোক ছাড়া তাকে দেখতে দেওয়া যাবে না। তো আমি মনে করি সন্ন্যাসীর পরিবার তো সন্ন্যাসীরাই, তো সেই সাধু সন্তদের দেখা করতে দেওয়া হয় নাই, এটা একদম ঠিক হয় নাই। আমি মনে করি অতি দ্রুত এই সবাইকে, আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত আছি, আমাদের
চিন্ময় কৃষ্ণ মহারাজের সাথে অতি দ্রুত দেখতে দেওয়া উচিত। সংখ্যালঘুরা এমনিতেই নির্যাতিত এবং প্রথম 5 আগস্ট থেকে ওনাদের কথা কেউ শুনছে না, ওনাদেরকে কোনো আইনি সহায়তা পেতে দিচ্ছেন না, ওনাদের পাশে পুলিশ নেই, আর্মি নেই। এগুলো তো শঙ্কার বিষয় দাদা। এগুলো একটা মানুষের, আমরা যে একটা সভ্য জাতিতে আছি, এটা তো সভ্য জাতির পরিচয় নয়। আমি একজন বাঙালি হিসাবে, একজন বাংলাদেশের বাঙালি হিসাবে আমি খুবই লজ্জিত। কবে শান্তি ফিরবে বাংলাদেশে? আর কতদিন জেলে বন্দী থাকতে হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে? অর্ণব মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। মিস্টার চট্টোপাধ্যায়, যত দিন যাচ্ছে বাংলাদেশ একেবারে ভারত বিরোধী মনোভাবটা স্পষ্ট করে দিচ্ছে। সেটা সেই সেনাবাহিনী ডিসপ্লেই বলুন, চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে যে ব্যবহারটা করা হচ্ছে, ইসকনের পক্ষ থেকে যেভাবে তারা সরব হয়েছেন, সেটাকে তারা সম্পূর্ণভাবে নস্যাৎ করছেন। কিন্তু তার পাশাপাশি 50 জন বিচারক যাদের বাংলাদেশ থেকে এদেশে আসার কথা ছিল এবং ভারতবর্ষের অর্থ খরচায় তাদের ভোপালে একটা ট্রেনিং নেওয়ার কথা ছিল, অনুমতি দেওয়া সত্ত্বেও সেটা শেষ মুহূর্তে বাতিল করা হলো। মানে একেবারে ভারত বৈরিতা তারা বারবার বলতে চাইছেন। দেখুন, বাংলাদেশের যে এখন যে অবস্থা, সেখানে বাংলাদেশের সরকার, বর্তমান যে সরকার আছে, না মানে দেশের আইন, না মানে ইন্টারন্যাশনাল আইন। এরা যেটা মানবাধিকার নিয়ে যেটা কোশ্চেনটা আসছে, মানবাধিকার, সেখানে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের একটা ক্লজও এরা মানে না। এই যে দেখছেন যে আপনাদের যে ইন্ডিয়াতে শিক্ষা নিতে আসছিল, তারা ট্রেনিং নিতে আসছিল, তারা সেটাকেও তারা বন্ধ করে দিল। অর্থাৎ তারা দেখাচ্ছে যে আমরা যে এখন এত অ্যান্টি ইন্ডিয়ান মনোভাব, বিদ্বেষী মনোভাব, যে ইন্ডিয়ার সঙ্গে কোনো কানেকশন রাখতে চাচ্ছে না একদিকে। আবার অন্যদিকে দেখুন যে ওরা চেষ্টা করছে যে এই যে দলগুলো আছে, যে দলগুলো আছে পার্টিকুলারলি আলট্রা, যেগুলোকে বলে আলট্রা ফান্ডামেন্টালিস্ট অর্গানাইজেশন, এরা কিন্তু আবার অ্যান্টি বিদেশি ট্রেড চালিয়ে যাচ্ছে। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ থেকে ইম্পোর্ট করছে ইন্ডিয়াতে, এবং ইন্ডিয়ার মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে ইন্ডিয়া ওটা অশান্ত পরিবেশ সৃষ্টি হয়। এর পেছনে শুধু যে বাংলাদেশ আছে কার মদতে করছে এটা, এর পেছনে বারবার আমরা যে কথা বলি, পাকিস্তান ISI, ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স পাকিস্তান, এবং তার পেছনে প্রচ্ছন্ন সাপোর্ট রয়েছে, সেটা হচ্ছে চায়না। এই যে বলিয়ান হয়ে যে বাংলাদেশ নিজে বুঝছে না যে এই দুটো যদি কাট হয়ে যায়, তাহলে বাংলাদেশ কোথায় দাঁড়াবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যেটা চয়নদা যেটা বলল, যে বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা, অর্থাৎ ওখানে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি, নেক্সট হচ্ছে যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এবং সমস্ত রকম অশান্তি, লোকের কোনো সুরক্ষা নেই, দ্যার ইজ নো সিকিউরিটি অফ দি পারসন। সুতরাং কি গভর্নমেন্ট চলছে ওখানে? এটা একটা স্বৈরাচারী গভর্নমেন্ট চলছে। এই স্বৈরাচারী গভর্নমেন্ট বেশি দিন চললে জনগণ সেটাকে বরদাস্ত করবে বলে আমার মনে হয় না। না, এটা তো পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে অভিমুখটা বদলে গেছে ওদের। এই যে মহড়াটা নিচ্ছে, এই মহড়াটা এখান থেকে দেখে মনে হচ্ছে সার্কাস। তার কারণ হচ্ছে ওদের তো কিছু নেই, কোন রকম সামরিক শক্তি নেই যে সামরিক শক্তি দিয়ে ভারতকে ভয় দেখানো যায়। তার মানে এটা করার মানে কি হচ্ছে, অভিমুখটা দেখাচ্ছে যে দেখো আমরা এবার ভারতের সঙ্গে শত্রুতা করছি। এই ভারতের সঙ্গে শত্রুতা করছি কাকে খুশি করার জন্য করছে? তার কারণ নতুন করে কালকেই দেখলাম ওদের একজন সমন্বয়ক সার্জিস আলম, তিনি সরাসরি বলছেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল 71 সালে, সেটা ছিল হচ্ছে আমাদের অসমাপ্ত বিপ্লব। সেই অসমাপ্ত বিপ্লবকে আমরা এই আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে আমরা সমাপ্ত করার দিকে নিয়ে যাচ্ছি। আমরা আসলে একটাই জাতি, ওই জাতিটাকে আমরা এক করব। তার মানে হচ্ছে এইবারে মুখোশ খুলছে। এবং সার্জিস আলমেরই আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে আমরা দেখছি, সেখানে উনি বলছেন যে আমরা যে আন্দোলনটা করেছিলাম সেখানে নেপথ্যে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছিল ইসলামিক ছাত্র শিবির। এই প্রথম ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়লো। একেবারে পরিষ্কার তারা বলছেন যে পেছনে আসলে কারা ছিল, যে কথাটা আমরা এখান থেকে বারবার করে বলছিলাম, শান্তির আগুন একেবারে বাংলাদেশের অভ্যন্তরে একেবারে দাউ দাউ করে জ্বলছে। একটা জিনিস বলি, যে কথাটা এলো সেটা হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি বা জিনিসপত্রের আকাল, এগুলো তো আছেই। ওখানকার মূল বিজনেসটা হচ্ছে বাংলাদেশের বস্ত্র শিল্প, একদম সেটাই কিন্তু ইতিমধ্যে প্রায় ধসে পড়ার মুখে। কিন্তু এই অশান্তির আঁচে সত্যি এই মুহূর্তে ভারতকে ভয় দেখানোটাই কি প্রাথমিক কাজ? একের পর এক জঙ্গি গ্রেফতারির ঘটনা আপনারা দেখেছেন, আর এবিটি সেই জঙ্গিরা, তারা কিন্তু যোগাযোগ করার উদ্দেশ্য তাদের ছিল জসিম উদ্দিন রহমানের সঙ্গে। সেই পরিকল্পনা কিন্তু গ্রেফতার হওয়াতেই শেষ পর্যন্ত বানচাল হয়ে যায়। অত্যন্ত চাঞ্চল্যকর খবর কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দা সূত্রে মিলছে। বিরতির পর বিস্তারিত আলোচনা করব, সঙ্গে থাকবেন।